যা তার ঘরের মাঠ, সেই ঘরের মাঠে লড়াইটাকেই বড় চ্যালেঞ্জ বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বলছেন না, তার সঙ্গে যুক্ত করে দিচ্ছেন 2024-এর লড়াইকে। বলছেন 24-এও লোকসভা নির্বাচনের বছরে, মানে লোকসভা নির্বাচনেও আসলে খেলা হবে। সে খেলা হবে কিনা, সে খেলা হলে তার ফল কার দিকে যাবে, কে জিতবে কে হারবে পরের কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই গুরুত্ব দিচ্ছেন ভবানীপুরের এবারের বিধানসভার উপনির্বাচনকে যে তিনি সরাসরি এই নির্বাচনকে, এই উপনির্বাচনকে যুক্ত করে দিচ্ছেন 2024-এর লোকসভার লড়াইয়ের সঙ্গে। আর বলছেন এটা বড় চ্যালেঞ্জ। যা তার ঘরের মাঠ, নিজের ঘরের খেলার মাঠে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা নিয়ে এতটা চিন্তিত কেন, বা আদৌ কি চিন্তিত নাকি অতি সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়? নন্দীগ্রামে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য হয়ে ভবানীপুরে আসতে হয়েছে। নিজের ইচ্ছে স্বেচ্ছায় তিনি আসেননি, শোভনদেব চট্টোপাধ্যায়কে সরে দাঁড়াতে হয়েছে। সেই শোভনদেব প্রসঙ্গেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ধন্যবাদ জ্ঞাপন করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়কে, কিন্তু একই সঙ্গে এই আশ্বাসও দিয়েছেন শোভনদেব মন্ত্রী থাকবেন, তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে। কিন্তু নন্দীগ্রামের হাট থেকে শিক্ষা নিয়েই কি মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক, অতি সতর্ক? আজ ভবানীপুরে প্রচারে দাঁড়িয়ে নন্দীগ্রামের লড়াই নিয়েও কিন্তু একটি মন্তব্য করেছেন মমতা। ছাপ্পা ভোটের কথা এনেছেন। নন্দীগ্রামের লড়াই স্পষ্টভাবে হয়নি, স্বচ্ছভাবে হয়নি, এমন অভিযোগ এসছে। শুধু তাই নয়, ভবানীপুরে লড়তে নেমেও যে তিনি আসলে আরও কয়েকজন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করছেন, রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও, সে কথাও বলেছেন মমতা। ইডি, সিবিআই এর প্রসঙ্গে এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানোর প্রসঙ্গে এসছে। এই সব কিছু মিলিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা প্রশ্ন তুলে দিয়েছেন ভবানীপুরে লড়তে নামার আগে, যে আসলে তিনি শুধুমাত্র রাজনৈতিক লড়াই লড়ছেন না, রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে সঙ্গে আরও কতগুলো লড়াই তিনি লড়ছেন যা আসলে তার রাজনৈতিক অবস্থানের জন্য। তিনি বিরোধী, তিনি প্রতিবাদী, তাই তার বাড়িতে সিবিআই, ইডি, তাই তার দলের নেতাদের সিবিআই আর ইডির সমন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডেকে পাঠানো। প্রশ্ন একটাই, ভবানীপুরের এই উপনির্বাচনটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে শুধু মুখে বলছেন না, কোথাও কোথাও সর্বভারতে একটা মেসেজও দিতে চাইছেন, বার্তা দিতে চাইছেন। ভারত জুড়ে বারবার বিরোধী দলের নেতারা যে অভিযোগগুলো বিজেপি সম্পর্কে করেন, এজেন্সিকে ব্যবহার করা, তাদের বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, কোণঠাসা করার চেষ্টা। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ঠিক আগের বছর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই উপনির্বাচন, যা তার মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য ভীষণ ভীষণ জরুরি, যার জন্য নাকি স্বয়ং মুখ্য সচিব চিঠি লিখেছেন বলে অভিযোগ করছে বিজেপি। সেই উপনির্বাচনের প্রথম প্রচারের দিন মমতা যা বললেন তা রীতিমতো জমিয়ে দিল এ রাজ্যের শারদীয় আবহাওয়াকে। দুর্গাপুজোর আগে এ রাজ্যের রাজনীতিতে সরগরম করে তুলল ভবানীপুর। 21-এর হাই ভোল্টেজ ভোটে ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে বঙ্গ। তৃণমূলের নিরঙ্কুশ জয়, একমাত্র কাটা হয়েছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার। জমি আন্দোলনের আতুর ঘরে হারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছেন তৃণমূল নেত্রী। শুভেন্দু অধিকারীর পাল্টা আবেদন নিয়ে গিয়েছেন সুপ্রিম কোর্টে। মুখ্যমন্ত্রী হওয়ার পর 6 মাসের মধ্যে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল নেত্রীর কাছে উপনির্বাচনের লড়াই এখন তাই মরণ বাঁচন লড়াই। করোনা আবহে ভোট করাতে বারবার জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ছুটেছে ঘাসফুল শিবির। দরবারের ফলও পেয়েছে তৃণমূল। 30শে সেপ্টেম্বর উপনির্বাচন ভবানীপুরে। একসময় ঘনিষ্ঠ ছায়া সঙ্গীর কাছে নন্দীগ্রামে হেরে ফের নিজের পুরনো কেন্দ্র ভবানীপুরে নির্বাচনী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী না দিলেও বামেরা প্রার্থী দিচ্ছে ভবানীপুরে। তবে ভবানীপুরের উপনির্বাচনে লড়াই মূলত দ্বিমুখী হতে চলেছে। কোভিড আবহে উপনির্বাচনের বিরোধিতা করলেও নির্বাচনী লড়াইয়ে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বিজেপি। রাজ্য বিজেপির তরফে 6টি নামের তালিকা গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সূত্রের খবর, পাঠানো হয়েছে যে কোনো মুহূর্তে ঘোষণা হবে ভবানীপুর উপনির্বাচনে বিজেপির প্রার্থী। কঠিন লড়াইয়ে ভবানীপুরের উপনির্বাচনে জিততে কোমর বেঁধে দলকে মাঠে নামিয়েছে তৃণমূল নেত্রী। ভবানীপুরে প্রচারে দলের বর্ষিয়ার নেতৃত্বের উপর ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রচার সারবেন ওয়ার্ড 63-র সুব্রত মুখোপাধ্যায়, ওয়ার্ড 71 ও 72-এ পার্থ চট্টোপাধ্যায়, ওয়ার্ড 74, 77 ও 82-তে ফিরহাদ হাকিম, ওয়ার্ড 70-এ দেবাশিস কুমার, 73 নম্বর ওয়ার্ডে কার্তিক বন্দ্যোপাধ্যায়। কর্মী সভা দিয়ে ভবানীপুরে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
40%-এর বেশি পোলিং হয় না। 40-42 জেনারেল ইলেকশনে হয়তো একটু বেশি হয়, বাই ইলেকশনে এমনিতেই লোকেরা ইন্টারেস্ট কম নেয়। কাজে এই ইলেকশনটা কিন্তু মনে রাখবেন চ্যালেঞ্জের ইলেকশন, এবং এটা আগামী 24-এর দিকে তাকিয়ে এইটাও কিন্তু একটা বড় খেলা, এবং এই খেলাটা হয়ে গেলে আগামী যে বাই ইলেকশনগুলো আছে সেগুলো আমাদের জিততে হবে। তারপরে কর্পোরেশন ইলেকশন আসবে, তাতেও আমাদের জিততে হবে। তো হারানোটা শুরু হয়েছে, একবার যদি হারিয়ে থাকতে পারি দ্বিতীয়বারও হারাতে পারি, সেই রকম প্রস্তুতি নিয়ে আমরা লড়ছি। এটা ঠিক, উনি ওনার ফৌজকে তৈরি করুন। 2021-এর ব্যাটল গ্রাউন্ডের প্রেস্টিজ ফাইটে অতীতের ঘনিষ্ঠ সহযোগীর কাছে পরাজয়ের পর ভবানীপুরের উপনির্বাচন পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ভবানীপুর ফের তৃণমূল নেত্রীকে জোর টক্কর দিতে প্রস্তুত হচ্ছে বিজেপিও। শারদীয়া বঙ্গে দুর্গা পুজোর থিমের লড়াইয়ের মতোই টান টান রাজনৈতিক লড়াই ভবানীপুরে। রিপাবলিক বাংলা। আর ভবানীপুরের এই জমজমাট লড়াই নিয়েই আজকের বিতর্ক। ভবানীপুরের মুখ্য লড়াই, মুখ্যমন্ত্রিত্বের জন্য লড়াই তো বটেই, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন স্পষ্ট করে দিলেন এই লড়াইটাই আগামী 3 বছরের মুখ্য লড়াই হতে চলেছে। ঘরের মাঠে লড়াইয়ে এত সতর্ক কেন মমতা? অগ্নিবাণ 2, প্রার্থী বাছাইয়ে বিজেপির দেরি কেন? অগ্নিবাণ 3, 4 মাসেই পথ আলাদা, বাম কংগ্রেস জোট আছে তো? আপাতত 3 পক্ষের জন্য 3টি প্রশ্ন, এবং এই 3 প্রশ্ন সামনে রেখেই একে একে এগোই। আমি একেবারে প্রথমে কার্তিকবাবু আপনার কাছে আসি। ঘরে যেতে হবে মেয়েদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী জিতেই গিয়েছেন বলে ঘরে বসে থাকবেন না, এই সতর্কতার কি প্রয়োজন? ভবানীপুরে তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে, আমরা শুনলাম গত নির্বাচনে বাংলার নিজের মেয়েকেই চায়। বাংলার মেয়ে তো বটেই, কিন্তু ভবানীপুরে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মেয়ে, ঘরের মেয়ে, বাংলার মেয়ে তো বটেই। হ্যাঁ দেখুন, একটা কথা বলি, কোনো রাজনৈতিক লড়াইয়ে না কারো হালকাভাবে কিছু নেওয়া উচিত না। যে কোনো লড়াইকেই একটা সিরিয়াসভাবে সেটাকে নেওয়া উচিত। তা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে অত্যন্ত সতর্ক যে তার নিজের এলাকায় যেখানে 40-42% ভোটেও তিনি কিন্তু এর আগে 54,000 ভোটে জিতেছিলেন 2011 সালে। ফলে আর ভবানীপুর তো একটা এরকম জায়গা, খুব ভদ্র সভ্য একটা জায়গা, যে জায়গা মানুষের একটা নিজের ভোট নিজে দিতে পারে, এখানে কোনো ভোটে জোড়াজুড়ি বা কোনো ইনফ্লুয়েন্স চলে না। ফলে এই জায়গায় যেটা ভোট হয়, মানুষ তার কর্মসূচি দেখে। সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের মানুষ তার রাজনৈতিক শুরু 0 থেকে যেটুকুন করেছেন সমস্তটাই ভবানীপুর থেকে তার শুরু। দক্ষিণ কলকাতায় দিয়ে তিনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের রাজনীতিতে একটা জায়গা করেছেন। ভবানীপুরের মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আত্মত্যাগ, যে লড়াই, মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি, সেটা যথেষ্ট। কিন্তু তবু আমার মনে হয় ভবানীপুরের মানুষ তারা মনে করছে এটা একটা তাকে সংবর্ধনা দেয়া। দেখুন, বিধানসভায় ভোটে এটা কিন্তু ক্ষমতার পালাবদল হবে না। তবুও কার্তিকবাবু 20 জন স্টার ক্যাম্পেনার, এটা কি নন্দীগ্রামের শিক্ষা? আফটার ভোটের পর আমরা দেখুন, স্টার ক্যাম্পেনার কি করেছে না করে সেটা বড় কথা না। তৃণমূলের ঘরে ঘরে এখানে ক্যাম্পেনার আছে, মানে ঘরে ঘরে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত যারা ভালোবাসে তারা আছে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে, ঘরের মা, ঘরের বোন সবাই আছে। কিন্তু তবুও নির্বাচন যুদ্ধকে একটা সিস্টেমের মধ্যে রাখতে হলে কিছু ক্যাম্পেনার রাখতে হয়, কিছু প্রত্যেকটা সিস্টেমে রাখতে হয়। আমরা কাউকে দেখুন, ভবানীপুরে কোনো গণ্ডগোল হয় না ভোটের সময়, কত বিধানসভায় সেইভাবে গণ্ডগোল হয়নি। কেউ যদি বলে থাকে আলাদা, কিন্তু আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, এই যে ধরুন ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে, এই আমাদের কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী বা যা এই লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যাই হচ্ছে কিন্তু মানুষের জন্যে। খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি যদি পালন করতে পারি আমরা, তাহলেই আমাদের আর কোনো কিছু মানুষের কাছে দুয়ারে সরকার বলতে যেটা বোঝায়, উন্নয়ন ঘরে ঘরে
ঘরের মেয়ে ভবানীপুরে, এই স্লোগানটাকে আলাদাভাবে ভবানীপুরের মানুষ বেছে নিয়েছে। আর দিদি এই এলাকার মানুষ, বেশ, ভবানীপুরের মানুষ এই স্লোগানকে বেছে নিয়ে কিভাবে ভরসা রাখলেন, কতটা মার্জিনে ভরসা রাখলেন কিনা আমি মতো চেনি। আমি আসবো আমি তার আগে যাবো শিশির বাবুর কাছে। শিশির বাজোরিয়া আমার সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। শিশির বাবু, যে লড়াইটাকে অনেকটাই কার্তিক বাবুর মতো পোড় খাওয়া তৃণমূল নেতা বা কর্মীরা মনে করছেন যে ডিসাইডেড, ঘরের মেয়ের লড়াই, ঘরের মাঠে লড়াই, তাদের এই সতর্কতা শুধুমাত্র সিস্টেমটাকে রক্ষা করবার জন্য। একটা সিস্টেম তো নির্বাচনে লড়া, আপনারা সেই সিস্টেমের লড়াইটা থেকে শুরুতেই পিছিয়ে পড়লেন না? এখনো তো প্রার্থী ঠিক করতে পারলেন না। প্রার্থী সব ঠিক হয়ে যাবে। আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন করি কার্তিক বাবুকে। কার্তিক বাবু বললেন ভবানীপুরে ভোট ঠিকঠাক হয়, তার মানে বাদবাকি আপনাদের যে 200 যে বেশি বিধায়ক জিতেছে সেখানে ভোট ঠিকঠাক হয়নি, এটাই আপনি বললেন তো, এক নম্বর। দ্বিতীয় কথা, এই যে ভবানীপুর নিজের মেয়ে, নিজের ঘর, ভবানীপুর ছেড়ে পালিয়ে গেল কে? আমি বলেছিলাম না কার্তিক বাবু, এক সেকেন্ড, আমার দ্বিতীয় প্রশ্ন শুনে নিন, এটাও একটু উত্তর দিয়ে দেবেন। পালিয়ে গেল কে? উনি পালালেন হারার জন্য, হারার ভয়ে, নন্দীগ্রামে গিয়ে হেরে এলেন, এখন এইসব অনুদান ঘোষণা করতে হচ্ছে, বিধিভঙ্গ করতে হচ্ছে। বলুন। কার্তিক বাবু শুধুমাত্র মৃদু হাসছেন। কার্তিক বাবু প্লিজ, আপনি যদি ক্ল্যারিফাই করেন, আপনি বাকি বিধায়করা কি ঠিকঠাক? আমি একটু বলি হ্যাঁ, আমি একটা কথা বলি, এটা ওনার কথা শুনে না আমার হাসি পাচ্ছে বলবো না, যারা আপনাদের দর্শক সবাই হাসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছেন 294টা সিটেই মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখিয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছেন। ওনার বোধহয় কোথাও অসুবিধা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন না। বেশ আমি কার্তিক বাবু, শিশির বাবুর কাছ থেকে এবার একটু সুদীপ বাবু, তরুণজ্যোতি বাবু, ভবানীপুরটাকে চেনেন তা নয়। স্টুডিওর ভিতরে একটু আসি কার্তিক বাবু। আরো অতিথিরা রয়েছেন, তার সঙ্গে আমার সঙ্গে যোগ দিয়েছেন শ্রীজীব বিশ্বাস, ভবানীপুর কেন্দ্রে এবারে বামেদের প্রার্থী। শ্রীজীব বাবু, আপনাকেও স্বাগত। একটু পরে আপনি যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, আপনার কাছেও আসবো নিশ্চিতভাবে। আমি সুদীপ বাবু আপনার কাছে আসি। নন্দীগ্রামের কথা হচ্ছিল, আজকেও আমরা দেখলাম, আমি একবার শুনে নেবো, আমার মনে হয় সুবিধা হবে রেফার করতে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রসঙ্গ কিন্তু আজকে আনলেন ভবানীপুরে দাঁড়িয়ে। নন্দীগ্রামের লড়াইটা যে স্বচ্ছ হয়নি, যদিও কোর্টে বিচারাধীন, সে প্রসঙ্গ কিন্তু আরও একবার তুলেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনেন, আসুন। আচ্ছা, কোনো টেকনিক্যাল কারণে আমাদের এই মুহূর্তে বাইকটা প্লে করতে বোধহয় সমস্যা হচ্ছে, আমি পেলে পরে নিশ্চিত শোনাবো। সুদীপবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন নন্দীগ্রামের কথাটা যে ছাপ্পা ভোট হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নন্দীগ্রামেও কিন্তু লড়তে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি তো এখানকার ঘরের মেয়ে, এবং কথার ছলেই মানে একটা সভা চলছিল, বলতে তার বলে ওঠা যে আমি যদি এখান থেকে দাঁড়াই কেমন হয়। সেখানে ছাপ্পা ভোট হলো, মানে আপনাদের সংগঠন কাজ করেনি, তাই কি ভবানীপুরে এবার এতটা সতর্ক? ছাপ্পা ভোট আটকানোর দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের সংগঠনের নয়। যারা 1.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেছিলেন বাংলায়, ছাপ্পা ভোট আটকানোর দায়িত্ব তাদের ছিল, তারা দলদাসের ভূমিকা পালন করেছেন, সেটা অন্য কথা। শিশিরবাবু একটু আগে বলছিলেন না যে উনি ভবানীপুর কেন্দ্রের ভোটার, তা বিজেপিকে বলুন যে ভূতের ভোটে জেতা নন্দীগ্রামের এমএলএ 500 ভোটার 700 ভোট পেয়েছেন। অর্থাৎ আপনারা যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়া বলছেন, এটা একটা ভুল ন্যারেটিভ। তার কারণ এটা হার না জয় সেটা কিন্তু কোর্টে বিচারাধীন। সুতরাং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবানীপুর থেকে নন্দীগ্রামে গিয়ে লড়ার সেই সাহসটা দেখিয়েছিলেন, বাঘের বাচ্চার মতো লড়াই করেছেন ওখানে। শুভেন্দুবাবুকে বলুন না একটু যে উনি যদি সত্যিই জননেতা হয়ে থাকেন তাহলে ভবানীপুরে এসে লড়াই করুন। আমি নন্দীগ্রাম প্রসঙ্গে কথা বলছিলাম, একটু আগে বললাম যে বাইকটা প্লে করতে একটু অসুবিধা আছে, বাইকটা পেয়ে গেছি আমরা। শুনে নি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের লড়াই প্রসঙ্গে ভবানীপুরে দাঁড়িয়ে। প্রত্যেকটা বুথ অফিসার থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে, অবজারভার থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে টোটালটাই চেঞ্জ করে দিয়ে খালি ছাপ্পা করা হয়েছে। আমি নিজে বাধ্য হয়ে একটা জায়গায় গিয়ে চোখে আঙুল দিয়ে বসিয়ে 2 ঘন্টা বসিয়ে থেকে দেখালাম, কাউকে ভোট করতে দেয়নি, অনেক অত্যাচার হয়েছে। সেদিন কিন্তু কেউ আমার কথা শোনেনি, কারণ বিজেপি মনে করেছিল যা ইচ্ছে তাই করে যাবে।
আমি একটাই প্রশ্ন নিয়ে তরুণজ্যোতিবাবু আপনার কাছে আসবো। এমনটা কিন্তু নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে প্রথম কোনো নির্বাচনে পরাজিত হন। নিশ্চয়ই খেয়াল আছে আপনাদের, হ্যাঁ 1989 যাদবপুরে কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন 84-তে সোমনাথবাবুকে হারানোর পর, এবং মালিনী ভট্টাচার্য তুলনাতে সোমনাথবাবুর তুলনায় খুবই লাইট ওয়েট বলতে হয়। সেই নির্বাচনে হারার পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সিপিএমের বিরুদ্ধে কোট আনকোট তাদের সাইন্টিফিক রিগিংয়ের বিরুদ্ধে এত কথা বলেছেন সারা জীবন, ভবানীপুরে মাফ করবেন 89 সেই হারের পর যাদবপুরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি ছাপ্পা ভোট রিগিংয়ে হারিয়ে দেওয়া হয়েছে, নন্দীগ্রামে বলছেন। কেন? কোথাও কি আপনাদের মানে আপনাদের বলবো না, গোটা রাজ্যের যিনি বিরোধী দলনেতা, এমন একটা গুরুত্বপূর্ণ পোস্ট, এমন একটা সম্মানীয় পোস্ট, দাগ লাগছে না? দেখুন, যার ছাপ্পা এবং রিগিংয়ের এক্সপিরিয়েন্স প্রচুর, সে সব জায়গায় মনে করে ছাপ্পা এবং রিগিং হয়েছে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে দেখা যায় গণনার দিনেও ছাপ্পা হয়, পঞ্চায়েত ভোট মনে আছে সবার। এবার মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, প্র্যাকটিক্যালি ফ্যাক্ট, কোনো মানে মানতে দ্বিধা নেই, 213টা সিট হচ্ছে তৃণমূল কংগ্রেস পেয়েছে। যে 213 জন জিতেছে, সাধারণ মানুষ নিশ্চয়ই তাদেরকে বিজেপির প্রার্থীদের থেকে বেশি যোগ্য মনে করেছিল বলে তাদেরকে জিতিয়েছে। 213 জনের মধ্যে একজন যোগ্য প্রার্থী ছিল না যে মুখ্যমন্ত্রী হতে পারতো। যাক, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছেন, কোনো অসুবিধা নেই। ওনার এত ভয় কিসের যে ওখানে হেরে যাবেন, ছাপ্পা পড়বে, আর এটা সিম্পল হিসাব না, মানুষের সিদ্ধান্তে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ ভোট দিয়েছেন, মানুষের সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী, এটা মেনে নিতে কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতেছে, সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরেছেন, অ্যাডমিট করো। একদম অ্যাডমিট করার প্রশ্নই ওঠে না। আর উনি যে এতগুলো কথা, শুভেন্দু বাবু, এটা তো কোর্টের বিচারাধীন বিষয়। কবে ছাড়বে তোমরা এই ক্রাইম বেবি অ্যাটিটিউডটা? কবে ছাড়বে? যেখানে হেরেছো সেখানে ঠিক মানে ছাপ্পা হয়েছে, যেখানে জিতেছো সেখানে ঠিক আছে, এই অ্যাটিটিউডটা পাল্টাও। না না, এটা তো ঘটনা, সবাই তো দেখেছে, প্রিসাইডিং অফিসার মেসেজ করে বলছেন সবাই দেখেছে আমার লাইফ আন্ডার থ্রেট। তাহলে শুভেন্দু বাবু যদি এই কলঙ্কের দায় নিয়ে পদত্যাগ করে, ঠিক আছে, তাহলে শুভেন্দু বাবুকে বলুন নন্দীগ্রামে আরেকবার লড়াই করতে। পঞ্চায়েত দেখেছে, শুভেন্দু বাবুকে বলুন নন্দীগ্রামে লড়াই করতে। আর বিজেপি যদি ক্ষমতা থাকে তাহলে বিজেপিকে বলুন শুভেন্দু অধিকারীকে ভবানীপুরে প্রার্থী করতে। আমরা দেখিয়ে দেব কত ধরনের কথা। সবাই দেখে নিয়েছে, সবাই জানে। নিজেকে বলেন। আমি একটা কথা, আমি আরেকবার একটু কার্তিক বাবুর কাছে যাবো, তারপর আমি তরুণবাবু, সৃজিত বাবুর কাছে আসবো, বামেদের প্রতিনিধিরা রয়েছেন। কার্তিক বাবু, একটা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যার ওই 84 থেকে শুরু করে আজ পর্যন্ত, ওই মাঝের 89-এর বছরটা বাদ দিলে 91-তে তিনি আবার রিইলেক্টেড হয়ে গেছিলেন, যেহেতু লোকসভা ভোট হয়েছিল দক্ষিণ কলকাতা থেকে, যার পলিটিক্যাল কেরিয়ারে নির্বাচনে হার বলে কিছু নেই, নন্দীগ্রামের সেই হারটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই ব্যথিত করেছে বা এতটাই দাগ রেখে গিয়েছে যে আজকে ভবানীপুরের মঞ্চে দাঁড়িয়ে প্রচারের প্রথম দিনও সেই হারটা নিয়ে কথা বলতে হলো তাকে? মানে কোথাও কি আপনাদেরও একটা মনের মধ্যে কাঁটা খচখচ করছে যে নন্দীগ্রামে না হারলে তো ভবানীপুরে লড়তে হতো না? না, এটা নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমরা ভবানীপুরের মানুষরা চেয়েছিলাম দিদি ভবানীপুরেই দাঁড়া। কিন্তু দিদি হচ্ছে ভারতবর্ষের এরকম একটা নেত্রী যেতে এর আগে কাউকে দেখা যায়নি। ইন্দিরা গান্ধীও আপনারা জানেন যে 78-80 সালে দুটো জায়গায় দাঁড়িয়েছিল, রায়বেরেলি আর হচ্ছে আমি উত্তরপ্রদেশ রায়বেরেলি আর সাউথ ইন্ডিয়া থেকে দাঁড়িয়েছিল, কর্ণাটকের চিকমাঙ্গালুরু থেকে। নরেন্দ্র মোদী দাঁড়িয়েছিল কোথা থেকে? গুজরাট এবং বেনারস থেকে। হ্যাঁ, কিন্তু মমতা ব্যানার্জি চিনি ভবানীপুরে দাঁড়াতে পারতেন, নন্দীগ্রামে দাঁড়াতে পারতেন, কিন্তু উনি কিন্তু সাচে মানে বলতে পারি যে বলে না যে কুত্তাদের পাড়া হয়, সিংহদের পাড়া হয় না। মমতা ব্যানার্জি যেখানে যায় সেই জায়গাটাকে নিজের জায়গা তৈরি করে। কাজেই অন্য কাউরি সাহস নেই যে মমতা ব্যানার্জির ডেরায় ঢোকা। মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে যাবার যে ক্ষমতা আছে। মাঝে মাঝে কি বলুন তো, কুকুররা নিজেদেরকে সিংহ মনে করতে শুরু করে। শিশির বাজুরি হাত তুলছেন, প্লিজ। আমি হাত তুললাম কার্তিকবাবুর কথা শুনে। হ্যাঁ, মমতা ব্যানার্জি 294 আসনেই যেতে পারেন, আর উনি তো দাঁড়ান সব জায়গায়, বাদ বাকি তো প্রার্থীদের কোনো মূল্য নেই। আরে আপনি দাঁড়ান না, যেখানে ভবানীপুরে দাঁড়াবেন, আপনার পার্টিকে বলুন আপনি দাঁড়াবেন, দম আছে, দম আছে, শিশির বাজরিয়ার দম আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, দিলীপ ঘোষের দম আছে, শুভেন্দু অধিকারীর দম আছে, করতে পারছেন না। আপনি তো বললেন একটা নজির গড়ে দিলেন
প্রথমবার হয়েছে আমাদের দেশে। আরে ভূতের ভোটে জিতে আপনারাও নজির তৈরি করেছেন, তাকে বিরোধী দলনেতা করেছেন। আচ্ছা ওটা ভূতের এমএলএ। আমি একটা প্রশ্ন নিয়ে তরুণ বাবুর কাছে আসি। বামেদের তরফ থেকে তরুণ বাবু এবং সুজিত বাবু আছেন। তরুণ বাবু, আপনারা একটা অল্টারনেটিভ দেওয়ার কথা বলছেন, আজকে নয় 2024 সালে আপনারা এই মুহূর্তে আন্দোলনের অল্টারনেটিভে আছেন, কিন্তু ইলেকশনের অল্টারনেটিভও আপনারা বলছেন। সেই অল্টারনেটিভে এই রাজ্য থেকে 2016 সাল থেকে যারা আপনাদের জোট সঙ্গী, হঠাৎ করে ভবানীপুরের এই উপনির্বাচনে কি ঘটলো আপনারা দুমুখ হয়ে গেলেন? কংগ্রেস চেয়েও প্রার্থী দিতে পারলো না বা দিল না, আর আপনাদেরকে তড়িঘড়ি প্রার্থী ঘোষণা করতে হলো ভবানীপুরে। সৃজিববাবু আপনাদের প্রার্থী আমার সঙ্গে রয়েছেন, আমি যাবো সৃজিববাবুর কাছে। কিন্তু তরুণবাবু, একটা কথা বলুন, ভবানীপুরের এই লড়াইয়ে যখন আপনারা লড়তে যাবেন, মানুষের এই প্রশ্নের উত্তর তো দিতে হবে, জোট সঙ্গী কোথায়? যাদের নিয়ে 4 মাস আগেও এসেছিলেন লড়তে, তাদেরকে দেখছি না কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে কোনো জোট, এটা আপনারা এই শব্দটা ব্যবহার করেন, আমরা এই শব্দটা ব্যবহার করি না। আমরা বলি আসন সমঝোতা। 2016 সালেও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল, কিন্তু 19 সালে হয়নি, আবার 2021 সালে হয়েছে। এখন কংগ্রেস সিদ্ধান্ত করেছে তারা ভবানীপুরে ক্যান্ডিডেট দেবে না। আমরা বামফ্রন্ট সিদ্ধান্ত করেছি যে ভবানীপুরে ক্যান্ডিডেট হচ্ছে যে দেব, আমরা দিয়েছি। এবার ভবানীপুরের এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচন হওয়ার তো কোনো প্রয়োজন ছিল না, কারণ ভবানীপুরের মানুষ তো বিধায়ক নির্বাচন করেছিল। কার্যত মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হতে হবে, তাই হচ্ছে এই ভবানীপুরের নির্বাচনটা ভবানীপুরের মানুষের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে এই রকম একটা পরিস্থিতিতে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বিজেপি এত কথা বলছে, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের উপর তো নির্ভর করে যে রাজ্য নির্বাচন কমিশন তারা ঠিক করবে বাকি পৌরসভার নির্বাচন 2 বছর 3 বছর 2.5 বছর এক একটা পুরসভার নির্বাচন হচ্ছে না, সেগুলো সব স্থগিত। আর এই উপনির্বাচনের জন্য এত দরবার। আর এই যে বিজেপি এত কথা বলছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত করলেন, তাতে তো এটা ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যা বলছে সেটাকেই বাস্তবায়িত করলেন, যে শুধুমাত্র ভবানীপুরে নির্বাচন হবে আর শামশেরগঞ্জ আর জঙ্গিপুরে নির্বাচন হবে। তার মানে গোটা রাজ্যে নির্বাচনের পরিস্থিতি নেই, মানে গোটা রাজ্যে আগামী দিনে ওই পৌরসভার নির্বাচন যাতে না হয় তার জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে বল তুলে বিরোধিতাও করেছি। আমরা 7টি কেন্দ্রেই নির্বাচন চেয়েছিলাম, আমরা খুশি হতাম 7টি কেন্দ্রেই নির্বাচন করতে পারলে। এসেছে প্রথমে দাদাকে বলে রাখি একটা কথা, দাদারা যে বারবার বলেন যে নির্বাচন কমিশন বিজেপির কথার মতো চলছে, এই লেটারটা দেখে অন্তত তার মনে হবে বিজেপির কথা মতো চলে না, নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে লেটারটা এসছে, যে যখন অর্ডারটা হয়েছে, অর্ডারটা আমরা দেখেছি। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন যে চিঠি পাঠিয়ে ওখানে বলেছে কি রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে না ওইখানে ইলেকশন না হলে, ওটা বয়ে আছে। আর থার্ড আসি দাদা জোট নিয়ে অনেক কথা বলছে, থার্ড আসছি অনেক জোটের কথা বললেন, নির্বাচন কমিশন উত্তর দেবে, আমাকে জিজ্ঞেস করছেন না, একদমই মনে করি না আমি বা বিজেপি একদমই মনে করে না। আমরা তো গেছি নির্বাচন কমিশনের কাছে, আপনারা কোথায়? আপনার জোট সঙ্গী কোথায়? আমরা তো গিয়েছি, জোট নাকি হয়েছিল আইএসএফ, কংগ্রেস, আইএসএফ, কংগ্রেস, সিপিএম, কোথায় জোটগুলো? কোন আসনে ভোট হলে সিপিআইএম জিতবে? তারা পুরসভা নির্বাচন করতে পারে। আজকে হচ্ছে যে বকলমে তৃণমূলের নেতাদের হচ্ছে যে ওদিকে বিমানদা বলছে দিল্লিতে নাকি জোট করবে মমতার সাথে। বিমানদা কোন আসনে ভোট হলে সিপিএম জিতবে? নিশ্চিতভাবে এই উত্তর নেব। সৃজিব বাবু আছেন, সৃজিব বাবু ভবানীপুরে এবার কি স্ট্র্যাটেজিতে প্রচার করতে চান আমি সেটাও শুনবো। আমার একটা বিরতির সময় আছে, বিরতিতে যাওয়ার আগে শুধু আজকের এই এতক্ষণে আলোচনার পরিপ্রেক্ষিতে আরো যে মূল প্রশ্নটি উঠে এলো, ব্রহ্মাস্ত্র আজকে নিন। এ রাজ্যে কি মমতার চালেই ছত্রভঙ্গ বিরোধীরা? এই মুহূর্তে স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে যারা রয়েছেন আমার সঙ্গে বিরোধী পক্ষের, তাদেরকে তো দেখতেই পাচ্ছি এক পক্ষ নেই, কংগ্রেস তারা নির্বাচনে লড়বেন না, আইএসএফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বামেদের মধ্যে থেকে সিপিআইএম প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু কি এজেন্ডা নিয়ে লড়বেন এই নির্বাচনে? বারবার তো প্রশ্ন উঠবে, যতই মুখে বলুন যে জোট সঙ্গী আমরা বলিনি, কিন্তু কংগ্রেসকে না দেখতে পেয়ে, বিমানবাবুর পাশে অধীরবাবুকে না দেখতে পেয়ে ভবানীপুরের ভোটাররা কি প্রশ্ন ছুড়বেন না? একটা বিরতির পর ফিরে আসছি, এই উত্তর নেওয়ার জন্য বিরতির পর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। যে প্রশ্ন নিয়ে গিয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কি এ রাজ্যের
বিরোধীদের ছত্রভঙ্গ করে রেখেছেন তার চালে। আমি সরাসরি যাব সুজিতবাবু আপনার কাছে। সুজিতবাবু, একটা দিল্লি সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চিতভাবে সেই সফরে দুটো প্রশাসনিক বৈঠক তিনি করেছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে, এই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। একটি বৈঠক করেছিলেন দেশের জাহাজ সহ বন্দর মন্ত্রীর সঙ্গে, বা বলা ভালো পরিকাঠামো মন্ত্রীর সঙ্গে, সারা দেশের যে মন্ত্রকটা 7 বছর ধরে একই লোকের কাছে রয়েছে, নীতিন গাডকারি। এর বাইরে যা যা করেছিলেন, সোনিয়া গান্ধী থেকে শুরু করে বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক, আজকে কিন্তু তার পরিপ্রেক্ষিতেই আপনাদের জোট সঙ্গী ভবানীপুরের লড়াইয়ে নেই। কোথাও একটা দাঁড়িয়ে কংগ্রেস সভানেত্রীর মনে হয়েছে যে 2024-এর লড়াইয়ে বিজেপি বিরোধী মহাজোট গঠনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে ভূমিকা, তাকে স্বীকৃতি দিতে হলে ভবানীপুরে এই লড়াইটা না লড়াই ঠিক হবে। এবার বলুন, 4 মাস আগে যারা আপনারা একসঙ্গে দাঁড়িয়ে এক মঞ্চ থেকে যুদ্ধ ঘোষণা করেছিলেন, বিজেমূল তত্ত্বের কথা বলেছিলেন, সে তত্ত্ব অবশ্য আপনারা খারিজ করেছেন এখন, কিন্তু আজকে আবার 4 মাস পর যখন যাবেন, প্রথম প্রশ্ন তো আসবে জোট সঙ্গীর উপস্থিতি নিয়ে। 1, 2, বিজেমূল তত্ত্ব যদি খারিজই করলেন, তাহলে এমন একটা উপনির্বাচনে আবার মমতার বিরুদ্ধে লড়ছেন কেন, যেখানে বিজেপি প্রধান প্রতিপক্ষ? এই প্রশ্নের উত্তরও তো দিতে হবে। কিভাবে দেবেন উত্তর? দেখুন, আমি লাস্ট থেকে ফার্স্টে আসছি, আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা আগে উত্তর দিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা কোনোদিন লড়াই ছেড়ে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই সবসময় থাকবে। আমরা সবসময় চেয়েছিলাম জোট করার ক্ষেত্রে, এবং এখনো আমাদের 1 পয়েন্ট এজেন্ডা হচ্ছে এই রাজ্যে তৃণমূলকে সরানো এবং কেন্দ্রে বিজেপি সরকারটাকে সরানো। এই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা কোনোদিন সরে যাইনি, এবং সারা দেশে বিজেপির বিরুদ্ধে যেমন লড়াই করছি, এই রাজ্যে তৃণমূলের সঙ্গে আমাদের প্রতিদিনের লড়াই হচ্ছে। কম বললে খুশি হব। তোমার সন্ধ্যাবেলায় চ্যানেলে যাওয়া ছাড়া কোনো কাজ নেই। সারা রাজ্যে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি, সারা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য 34 বছরের একজনকে টিভির ক্যামেরায় টাকা নিতে দেখা যায়নি। তোমার 10 বছরে অনেক নেতাকে টাকা নিতে দেখা গেছে। বলুন সুজিত বাবু। এই সমস্ত ইলেকশন এলে আমাদের সাধারণ মানুষ এবং আমাদের কর্মী সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস জাগে যে তৃণমূলের নেতামন্ত্রীর বাড়িতে ইডি সিবিআই একটা করে নোটিশ নিয়ে যাবে, আর তো 2 দিন পরে ধর্ণা দিতে বলবে, যেটা নির্বাচনের পরে মিটে যাবে। আর মমতা ব্যানার্জি দিল্লি সফরের কথা বললেন, মমতা ব্যানার্জি দিল্লি সফরে গিয়ে কার্যত ক্রোনোলজি ফলো করতে বলে না, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি একটা ক্রোনোলজি ফলো করতে বলে। আপনি ক্রোনোলজিটা ফলো করলে দেখবেন যে মমতা ব্যানার্জি দিল্লি গেল, দিল্লি গিয়ে কংগ্রেসের সঙ্গে মিটিং করতে গেল, বিজেপি বিরোধী ঐক্য বানাবো, মোদির সঙ্গে সেটিং করে থলি নিয়ে এসছে। আর এই ভবানীপুরের নির্বাচন এসছে, এবার তাদের বাড়ি বাড়িতে নোটিশ গিয়ে পৌঁছবে। এরকম প্রতিদিন একটা করে বাই ইলেকশন হলে তৃণমূলের নারদা কাণ্ডে শাস্তি হবে। যখন নারদা কাণ্ডের কথা এলো, যখন ইডি সিবিআই এর কথা এলো, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে তার প্রথম প্রচারে আজকে এই ইডি সিবিআই এর প্রসঙ্গে এনেছেন, নারদার প্রসঙ্গে এনেছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনে নি, আমি তারপর শিশির বাবু আর তরুণজ্যোতি বাবুর কাছ থেকে উত্তর নেব। আমার যদি টাইম শুধুমাত্র আমাকে আঘাত করার জন্য অভিষেকের ওপর যদি কোনো বেআইনি কেস থাকে, তুমি আইনত করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো কেস নেই, কোনো এভিডেন্স নেই, তোমাকে প্রমাণ করতে হবে তুমি চোর। একটা ইন্টেনশন না থাকলে বুঝতে পারেন, আজকে 9 ঘন্টা জেরা করার পরে বলছে তুমি কালকে আবার এসো। কলকাতা থেকে কেস কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হলো? আজ কাদের কথা বলা হচ্ছে? চোর ডাকাত নারদ কেসে সুব্রত মুখার্জি ববির নাম আছে, আর যে আসল চোর টাকা নিচ্ছে তার নাম নেই। কি পার্টি আর কিভাবে কাজ করছে দেশের সবাই জানে। আমি ঠিক এখান থেকে আসবো, শিশিরবাবু আপনার কাছে আসবো। ইডি সিবিআই এর প্রসঙ্গ আসছে, নারদ কেসের কথা আসছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবের কথা আসছে। কোথাও এই নির্বাচন থেকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্পষ্ট বার্তা দিলেন আজকেই, বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে সঙ্গেই তাকে একটা এজেন্সির বিরুদ্ধে লড়াইটা লড়তে হচ্ছে, যেটার কারণটাও আসলে রাজনৈতিক।
আপনাদের বিরুদ্ধে বারবার এই অভিযোগটা উঠছে, এটারও তো মোকাবিলা করতে হবে। এই অভিযোগের একবার মোকাবিলা করে কিন্তু 4 মাস আগে আপনারা হেরেছেন। জয়েন করছি 5 মিনিট। দেখুন, পরিষ্কার একটা কথা বলি, আপনি যে দেখালেন মমতা ব্যানার্জি কি বললেন, দিল্লিতে কেন ডাকা হয়? আমরা তো দেখেছি কলকাতায় ডাকলে কি হয়, ঘেরাও হয়, লোকেরা পৌঁছে যায়, দলে দলে চলে আসে, ইন্টিমিডেট করে। আর কি একটা এজেন্সি কি করবে? দেখুন, এজেন্সি কি করবে না করবে এজেন্সি ঠিক করবে, আমি তো এজেন্সি হয়ে বসছি না, কিন্তু এটা যেটা আমরা দেখেছি আপনারা এই পর্দায় দেখিয়েছেন। এখন এই যে কথা, এখন আমাদের ইনি বলছেন আমাকে নির্বাচনে লড়তে হবে আর এজেন্সির বিরুদ্ধে লড়তে হবে। যদি আপনি ভুল কাজ করেন, আপনার নেতারা, আপনার ভাইপো যদি আপনার বিরোধী দলনেতা কোন সব ঠিক কাজ করেছেন, তাকে তো হাতে করে টাকা নিতে যেতে দেখা গেছে, তার বিরুদ্ধে দলগতভাবে কি ব্যবস্থা নিয়েছেন? তাকে তো বিরোধী দলনেতা করলেন আপনার দলের। লজ্জা হয় আপনাদের? ধার করা নেতা নিয়ে ভোট বিরোধিতা করতে নেমেছেন, আর এমন নেতাকে নামিয়েছেন যাকে হাতে করে টাকা নিতে দেখা যাচ্ছে। এইটা বিজেপির ক্রেডেনশিয়াল, বিজেপির ক্রেডেনশিয়াল। অ্যাট লিস্ট মানে স্টুডিওতে গণতন্ত্র থাকবে সেটা এক্সপেক্ট করা ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে দিল্লিতে। আসলে এই কয়লার মামলাটা না কেন হয়েছিল, এটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হয়েছিল, বিভিন্ন মাল্টি স্টেটে যেহেতু চলছে তার জন্য করা হয়েছিল। ইনফ্যাক্ট তোমাদেরও বেশ কটা স্টিং অপারেশন ছিল এটার উপর, তার জন্য ডাকা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছু না করে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব যদি ডকুমেন্টস আর প্রুফ থাকে, লিপস অ্যান্ড বাউন্সের টাকাগুলোর হিসাব যদি ওনার কাছে থাকে, তাহলে উনি পেপার প্রডিউস করে দেবেন, কোনো অসুবিধা নেই। কেন একসময় তো মানে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকেও মানে সিবিআই এনকোয়ারির সামনে বসতে হয়েছিল, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাকেও অন্য রাজ্যে গিয়ে থাকতে হয়েছিল। তো হয়েছিল নর্মাল জায়গায় ক্লিন হবে তো ক্লিন চিট হয়ে বেরিয়ে আসবে, এত ভয় পাওয়ার কি আছে? আর পাশে সুদীপ এতগুলো কথা বলছে, শুভেন্দুর কথা হচ্ছে, যখন শুভেন্দুর কথা বলছে না প্যারিটি মেনটেন করুক, অ্যাটলিস্ট সাথে কথা বলুক কাকলি ঘোষ সিরারের, সৌগত রায়ের, আফরিন আলীর, এগুলোরও মেনটেন করুক। আমি এক এক করে আসবো, আমি আরেকবার একটু সৃজিত বাবুর কাছে যাই। সৃজিত বাবু, লিপস অ্যান্ড বাউন্স, এক এক করে লিপস অ্যান্ড বাউন্সের কথা উঠলো, লিপস অ্যান্ড বাউন্সের কথা উঠলো, লিপস অ্যান্ড বাউন্সের কথা এক মিনিট সৃজিত বাবু, লিপস অ্যান্ড বাউন্সের কথা যখন উঠলো, আমি আরেকবার সৃজিত বাবুর কাছে যাই। গৌতম দেব প্রথম এই প্রসঙ্গটি সামনে আনেন, অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। সৃজিত বাবু, আপনার কি মনে হয় আদৌ দুর্নীতির অভিযোগ পশ্চিমবঙ্গের নির্বাচনে আজ আর কোনো প্রভাব ফেলে? আমি ভারতের কথা বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি। 2016 নারদা সামনে রেখে, 2013 পঞ্চায়েত নির্বাচন সারদা সামনে রেখে, 2019-এ যখন নারদা সারদা প্রসঙ্গে সিবিআই তৎপরতা চলছে সেটাকে সামনে রেখে, 2021-এ যত বেশি করে আপনারা বা বিজেপি ভাইপো ভাইপো করে চেঁচিয়েছেন, তত বেশি করে মানুষ হাত উপর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। দুর্নীতির অভিযোগ মানুষ মানে? অবশ্যই মানুষকে মানবে, কারণ এটা নয় যে দুর্নীতি ইস্যুটা মানুষ মেনে নিচ্ছে, ভোট দিচ্ছে বলে দুর্নীতিটা উড়ে যাবে। দুর্নীতি একটা অপরাধ, এটা আমাদেরকে প্রাথমিকভাবে বুঝতে হবে। আর দুর্নীতির লোকেরা সুযোগটা কোথায় হয় জানেন তো? যখন এ দল থেকে ও দল, ও দল থেকে সে দল, সে দল থেকে আবার একটা ক্ষমতাসীন দলে যাচ্ছে, তাই জন্য তাদের কোনোদিন শাস্তি হয় না। এটা নিয়ে আমি বলছি না, টাইম টু টাইম সুপ্রিম কোর্টই বলে যে পলিটিক্যাল লিডাররা যেখানে অ্যাকিউজ, সেই মামলার গতি প্রকৃতি সারা ভারতবর্ষে কম, এ রাজ্যেও কম। একটা মামলা তদন্ত করতে 8 বছর লাগে। আপনি দেখুন সাধারণ মানুষের বিরুদ্ধে তদন্ত, সিবিআই, আমাদের সিআইডি, ডিডি একবারে দারুণ তদন্ত করে দিচ্ছে। যেই একটা পলিটিক্যালি মামলা হচ্ছে, যেখানে পলিটিক্যাল লিডাররা অ্যাকিউজ, সেই মামলা বছর 10, বছর 15 এই তথ্য পাচ্ছে না, ওই কাগজ পাচ্ছে না, কাউকে কাস্টাডিতে নিতে জেরায় উত্তর দেয় না, তাকে কাউকে 15 ঘন্টা ডাকতে হয়, কাউকে 7 ঘন্টায় ছেড়ে দিতে হয়, কাউকে চিঠি পাঠালে ভদ্রলোকের মতো বিহেভ করে, আবার কারোর বাড়িতে বাতিল টপকে উঠে পড়ে। এই কন্ডাক্টটা না, এই ইস্যুটা মানুষ একটা বিরক্ত প্রকাশ করে ফেলেছে যে এই লোকটা স্ক্যাম করছে, এই লোকটা শাস্তি হবে কিনা সেই কনফিডেন্সটা মানুষের চলে যাচ্ছে। তাই আজকে আপনার এই প্রশ্নটাও খুব মানে প্রাসঙ্গিকই বলবো, কিন্তু প্রশ্নটা খারাপ লাগার জায়গা এইটা যে বলে দুর্নীতিটা কোনো ইস্যুই না, দুর্নীতি করো ভাই, ভোটে জিতে নাও, তাহলে তোমার দুর্নীতিটা ইস্যু না। আমি তো ইস্যু দেখতে পাচ্ছি না। আমি কেন বলছি শুনবেন, সৃজিত বাবু শুনুন। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উক্তি নিশ্চয়ই আমাদের মনে আছে, আমাকে আরেকবার শোনাতে হবে না। আমি আগে জানলে টিকিট দিতাম না। আজকে নারদা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে একবার শুনে নিন। একবার শুনে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন নারদা যারা অভিযুক্ত তাদের প্রসঙ্গে, আরেকবার শুনুন। নারদা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বক্তব্য, আসল লোককে ধরতে পারেনি।
থেকে 2 লাখ টাকা করে ঘুষ নিয়েছে, এখানে আসলকে নকলকে উনি মঞ্চে দাঁড়িয়ে ঠিক করে দেবেন কেন? রাজনৈতিকভাবে এরা লড়তে পারে না। এরা কংগ্রেসকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে, এরা মুলায়ম সিংকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে, এরা শারদ পাওয়ারকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে, এরা কংগ্রেসকে জব্দ করেছে এজেন্সি দেখিয়ে। সবটাই এজেন্সি দেখিয়ে জব্দ করা। আমি ঠিক এই প্রসঙ্গেই তরুণজ্যোতিবাবু আপনার কাছে আসবো। এই অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তার কারণ একটা দীর্ঘসূত্রিতা আছে তদন্তে। আমি সৃজিতবাবু এই কারণেই আপনাকে বলেছিলাম যে আদৌ দুর্নীতির অভিযোগে এ রাজ্যে আর নির্বাচন প্রভাবিত হয় কিনা। তার কারণ এই যে মুখ্যমন্ত্রী বলবেন একবার এজেন্সির কথা, বিজেপি একবার বলবে এজেন্সির কথা, কিন্তু আদতে যে তদন্ত প্রক্রিয়া তাতে কারোর শাস্তি হবে না, এখনো পর্যন্ত শাস্তি হয়নি। হ্যাঁ বলুন, প্লিজ বলুন। তদন্ত প্রক্রিয়ায় শাস্তি হওয়াটার জন্য আমাদের তদন্ত যে করছে সেই ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে একটু তো হলেও ভরসা রাখতে হবে। মুখ্যমন্ত্রী কর্মী সভার মঞ্চে দাঁড়িয়ে যদি বলে দেয় কেউ আসল দোষী নয়, মূল পান্ডাকে ধরছে না, ছোট পান্ডাকে ধরছে না, উনি এটা কি করে বলেন? ওনার দলে এবং আমি শুধু একটাই তথ্য উল্লেখ করে সৃজিতবাবু আপনার কাছ থেকে বাকিদের কাছে পরে অন্যান্য অতিথিদের কাছে যাব। 3 দশক ধরে সিবিআই তদন্ত করেছে, আজও জানতে পারলাম না বোফোর্সের টাকাটা এক্স্যাক্টলি কার ঘরে গিয়েছিল। সুদীপবাবু আপনার কাছ থেকে শুরু করব। দুর্নীতি তদন্ত নিয়ে মূলত এবারও বুঝতে পারছি বিরোধীরা রাস্তায় বড় করে থাকবেন, তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুরুর দিনেই কথা বলেছেন, মানে প্রচারের প্রথম দিনই। একদম সংক্ষেপে প্লিজ সৃজিতবাবু। এক মিনিট রিপ্লাই দেবো, আপনি যান ওনার কাছে, আমি ওনার টাইম নেব না। হ্যাঁ, এই 30 বছর ধরে তদন্ত করেছে, মানে আপনি বলবেন তদন্ত করাটা ভুল হয়েছে, আর তার জন্য বোফোর্সের জন্য কোনো, আমি একবারও বলছি না তদন্ত করাটা ভুল হয়েছে, কিন্তু 30 বছর এদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তদন্ত করার পর যদি তদন্তকারী সংস্থা ধরতেই না পারে, এবং আপনাদের এই স্লোগান ছিল গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, আজও সেই স্লোগান যথার্থ কিনা বুঝতে পারলাম না, কে চোর সেটাই জানতে পারলাম না। তারপরে মানুষের দুর্নীতির অভিযোগের প্রতি আর আদৌ কোনো বিশ্বাস থাকে কিনা এটা আমার প্রশ্ন, অন্তত ইলেকশনের ময়দানে। সুদীপ বাবু, না দেখুন, এজেন্সি হোক, ইসি হোক, ইডি হোক, সিবিআই হোক, যত সংস্থা আছে, আজকে এটা প্রমাণিত সত্য, তৃণমূল কংগ্রেসের পেছনে যত সংস্থা লেলিয়ে দেওয়া হবে, তৃণমূল কংগ্রেসের মানুষের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি তত বেশি করে আস্থা রাখবে। আজকে আমরা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, আগামী 2024-এর মধ্যে যত সিবিআই আছে, যত ইডি আছে, যত এনফোর্সমেন্ট আছে, সবাইকে নামান। তৃণমূল কংগ্রেস একা মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করবে, এবং এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায় জনতা সরকার যা করেছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে তাই করে ফেলছে। খুব সিম্পল কথা, আমাদের এখানে স্টুডিওতে 5-6 জন বসে আছি, তো স্টুডিওতে 6 জন বসে আছি, 6 জনের কার কাছে ইডি, সিবিআই এদের নোটিশ এসছে? এসে কারোর কাছে? তোমার কাছে কয়নি এসছে? আসেনি, কারণ তুমি দুর্নীতিতে যুক্ত না বা তোমার নামটা আসে না। যার নামটা আসে তাকে নোটিশ করা হয়, সে যদি ক্লিন হয় প্রুফ করুক, ডকুমেন্ট প্রডিউস করুক, না করতে পারলে প্রবলেম তো। চেয়ারটা কাঁপাতে পারিনি, অভিষেক ব্যানার্জি পেরেছে, মমতা ব্যানার্জি পেরেছে, ওই জন্য ভয় পেয়েছে, ওই জন্য সিবিআই হাসছে। সুদীপ, লোকে হাসছে, আমি একবার শিশির বাবুর কাছে যাব, একবার শিশির বাবু, একবার কার্তিক বাবুর কাছে যাব। শিশির বাবু আপনার কাছে আমার প্রশ্ন, আমি আবার বলবো, প্রচারের প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় দুটো পক্ষকে নিয়ে এলেন, একটা পক্ষকে চোখে দেখা যাচ্ছে, আর একটা পক্ষ আজ অব্দি কেউ প্রমাণ করতে পারেননি প্রভাবিত হয় কিনা, কিন্তু বারবার অভিযোগ ওঠে কেন্দ্রীয় এজেন্সি, এবং এটা বুঝিয়ে দিলেন যে তিনি এবার এটাকে সামনে রেখে লড়াই করবেন। কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা কিন্তু আক্রান্ত এই কার্ডটা খেলছেন। এই কার্ডের উত্তর আপনারা 4 মাস আগে পেয়েছেন, এবার উত্তর আলাদা হবে বলে মনে হয়? আমি একটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা বলে দিই। মমতা ব্যানার্জি সরকার, কলকাতা পুলিশ, ওনার যে সব থেকে প্রিয় নগরপাল যে ছিল, আমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হলো কেন? আমার অফিসে কাঠের কাজ হয়েছিল বলে, কাঠের কাজ, অ্যারেস্ট ওয়ারেন্ট, আর তার সঙ্গে সঙ্গে আরো 4টি মামলায় আমাকে ফাঁসানোর চেষ্টা হলো, সব খারিজ হলো হাইকোর্টে। তো এখন যদি এর কেউ উত্তর দিতে পারেন, তৃণমূল থেকে 2 জন বসে আছেন, যদি আপনি দিতে পারেন এটা কিসের জন্য হয়েছিল? আমি শুধু একটা, তৃণমূল থেকে যারা আছেন তারা উত্তর দেবেন, আমি শুধু একটাই কথা বলবো, যদি আপনি একবার একটা নির্বাচনে জিতে যেতেন শিশির বাবু, বোধহয় আপনাকে এত প্রশ্নের উত্তর দিতে হতো না। কোথাও একটা নির্বাচনে জিতে যাওয়াটা সিলমোহর। আমি এত কিছুর পরও কার্তিকবাবু আপনার কাছে একটা প্রশ্ন করবো, নিশ্চিতভাবে 4 মাস আগে নির্বাচনে আপনারা জিতেছেন, নিশ্চিতভাবে তা সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেটা মানুষ গ্রহণ করেনি, এটা প্রমাণিত। তাহলে কি ধরে নেবো কার্তিকবাবু
মাটি কেলেঙ্কারি, ট্রাম কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি, পিএল অ্যাকাউন্ট কেলেঙ্কারি, জ্যোতিবাবু পুত্রকে নিয়ে আপনারা বারবার যা বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন, সল্টলেকে জমি বন্টন কেলেঙ্কারি, রাজারহাটে কৃষকদের জমি লুণ্ঠন কেলেঙ্কারি, তাহলে এগুলো প্রত্যেকটা ভুল ছিল, কারণ 34 বছর তো মানুষের সাহায্যেই বামফ্রন্ট সরকার সমর্থনে ছিল। আমরা তুলেছিলাম কোথায়? আমরা তুলেছিলাম বিধানসভায়, আমরা তুলেছিলাম মাঠে ময়দানে, আমরা ওখানে ইডিও আনিনি, আর সিবিআইও আনিনি, সুপ্রিম কোর্টও দেখাইনি। ওই গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে গিয়ে, পার্লামেন্ট ডেমোক্রেসি থেকে বাইরে গিয়ে আমরা আমাদের কিছু এজেন্সিকে দেখিয়ে ভয় দেখায়নি। অভিষেকের বিরুদ্ধে যদি কিছু বলার থাকে আপনারা পার্লামেন্টে বলছেন না কেন? পার্লামেন্টের মেম্বার করবে তার নাম আছে জ্বালাতন, একজন বালি চুরি করবে তার নাম আছে জ্বালাতন, দেখা যাচ্ছে দুধের জ্বালাতন, লিপস এন্ড বাউন্স বলে একটা কোম্পানির নাম আছে, সেখানে জ্বালাতন, সব জায়গায় প্রবলেম কেন হচ্ছে? সত্যি যদি আপনারা নিউট্রালি বেরিয়ে আসবেন, ভয় কেন পাচ্ছে? তরুণ বাবু কথা শুনি, তরুণ বাবু কথা শুনি, প্লিজ তরুণ বাবু প্লিজ। যারা লড়াই করে মাঠে ময়দানে লড়াই করে, আর কাছে চুরি পড়ে খালি টিভিতে বসে বড় বড় কথা বলে, ইডি আর সিবিআই কে দিয়ে রাজনীতি চলে না। সেই জন্য অভিযোগ আনতে পারেননি, আসলে এই কারণেই আপনারা পারেননি। ওটা আপনাদের দয়া না, আসলে আমাদের সততা। আমাদের দেয়ালে লিখতে হয় না, বিজ্ঞাপনে লিখতে হয় না। বামপন্থীদের সততাটা হচ্ছে যে পিছিয়ে দিয়েছিল সিবিআই এর, তারা কি করে টাকা আনার ভিডিও দেখাবে? সময় একেবারে শেষ, সময় একেবারে শেষ, আমাকে এখানে শেষ করতেই হবে, সময় একেবারে শেষ, এটুকু বুঝতে পারছি, আমার সময় একেবারে শেষ, এখানে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ তরুণজ্যোতি তিওয়ারি, সুদীপ রাহা, তরুণ বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে সৃজিত বিশ্বাস ছিলেন, এবং শিশির বাজুরিয়া এবং কার্তিক বন্দ্যোপাধ্যায় সময় দেওয়ার জন্য। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক পর্ব শেষ করবো শুধু একটাই কথা বলে, ভবানীপুরের নির্বাচন এই মুহূর্তে শারদীয়া পশ্চিমবঙ্গে সব থেকে বড় রাজনৈতিক আকর্ষণের জায়গা, এবং সেখানে রিপাবলিক বাংলা প্রতিদিনের প্রতি মুহূর্তের সমস্ত খবর আপনাদের কাছে তুলে ধরবে। তার কারণ বুঝতেই পারছেন এই স্টুডিও এতক্ষণে আলোচনা দেখে, এই নির্বাচনটা রীতিমতো একটা সরগরম নির্বাচন। হোক না আসলে এটা অনেক বড় নির্বাচনের থেকেও বড়, মুখ্যমন্ত্রীর ভাষায় বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জের সব খবর থাকবে রিপাবলিক বাংলায় সবার আগে। আপাতত একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে রাজ্যে কর্মপ্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন, বিশেষ করে শিক্ষা জগতের সঙ্গে যাদের ভাগ্য জড়িত, ওতপ্রোত। কখনো কেউ হাওড়া স্টেশনে ভিক্ষা করছেন শিক্ষক দিবসের দিন, তো কেউ বিষ খাচ্ছেন। আর ঠিক এই অবস্থায় দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পার্শ্ববর্তী ত্রিপুরায় ঘুরে বেড়ানো রাজ্যের শিক্ষামন্ত্রীকে আজকে আমরা পেলাম, সাংবাদিক বৈঠক করলেন। বড় আশা নিয়ে গিয়েছিলাম আমরা যে নিশ্চিতভাবে এ রাজ্যের শিক্ষাক্ষেত্র নিয়ে দু চারটে কথা অন্তত বলবেন ব্রাত্য বসু। বললেন কি বললেন, শুনুন। এক নম্বর হচ্ছে যে আপনারা সবাই জানেন যে সারা বাংলাতে এবং ভারতবর্ষের বাইরে বাঙালি মাত্রই দুর্গাপুজো বাংলা সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এবং বিজেপি যে বাঙালি বা ধর্মীয় বা সাংস্কৃতিক ভাবাবেগকে বা বাঙালি কেন্দ্রিক অস্মিতার কোনো রকম অস্মিতাকে যে একেবারে পছন্দ করে না, সেটা আপনারা সকলেই জানেন। উত্তরপ্রদেশে গতবার পুজো উপলক্ষে, দুর্গাপুজো উপলক্ষে পুলিশ গুলি চালিয়েছিল। কেন বাঙালি দুর্গাপুজো করবে সেখানে? এখন আমাদের এখানে কেউ গণেশ পুজো করতে পারেন, কেউ দুর্গাপুজো করতে পারেন, কেউ ছট পুজো করতে পারেন। আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। আমার সঙ্গে পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন এবং চাকরি প্রার্থী ভূমিকা মৈত্র রয়েছেন। প্রিয়াঙ্কা, একটা সময় আমি জানিয়ে দিই আপনাদেরকে, পুরোটা শোনার পর, পুরো সাংবাদিক বৈঠকটা শোনার পর তাতে একটি বক্তব্য শিক্ষাক্ষেত্র নিয়ে না পেয়ে শেষমেশ প্রিয়াঙ্কা নিজেই জিজ্ঞাসা করেন ব্রাত্য বসু। প্রিয়াঙ্কা কি উত্তর পেলে, কি বললেন শিক্ষামন্ত্রী? একেবারেই অনির্বাণ, যে দেখো, প্রথমেই বলি, ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী আজ একটি সাংবাদিক সম্মেলন করেন, যেখানে উপস্থিত ছিলাম আমরা, রিপাবলিক বাংলা। শুরু থেকে ব্রাত্য বসু বলা শুরু করলেন,
বিজেপির অভিযোগ তার পাল্টা হিসেবে শিক্ষামন্ত্রী বলা শুরু করলেন, সাথে ছিল দলীয় লোগো, এবং সেই নিয়ে শিক্ষামন্ত্রী শুরু হলো প্রেস কনফারেন্স। তার পরবর্তীকালে তিনি একের পর এক ইস্যু, যেরকম ত্রিপুরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে আক্রমণ, সুদীপ রাহার প্রতি আক্রমণ, দেবাংশুর ওপরে আক্রমণ, দিলীপ ঘোষ কি বললেন, আর শিক্ষাক্ষেত্র নিয়ে সমস্ত কিছু বললেন। তবে শিক্ষাক্ষেত্র নিয়ে একটি টু শব্দ উচ্চারণ তিনি করেননি। শিক্ষিকাদের নিয়েও কোনো টু শব্দ নেই, শিক্ষাক্ষেত্র নিয়ে টু শব্দ নেই, যেখানে রাজ্যের শিক্ষিকারা আমি ভূমিকা মৈত্রের কাছে আসি। ভূমিকা দেবী, আপনার কেমন লাগছে এটা জেনে বা শুনে যে শিক্ষামন্ত্রীর সাংবাদিক বৈঠক এই সময়ের মধ্যে, এমন অদ্ভুত সময়ের মধ্যে যেখানে শিক্ষাক্ষেত্র নিয়ে একটি মন্তব্য নেই? খুব অদ্ভুত লাগছে, অদ্ভুত বলবো না, হাস্যকর বলবো স্যার, হাস্যকর কথাটা ব্যবহার করতে চাই। এই দুঃখের মধ্যেও হাসি পাচ্ছে ভূমিকা মৈত্রদের, যারা চাকরি প্রার্থী হিসেবে প্রত্যেক দিন পড়াশোনা না করে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। পার্থপ্রতিম বিশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, এক কথায় অ্যাবসেন্টি শিক্ষামন্ত্রী যাকে বলা হচ্ছে, তাকে প্রেজেন্ট পেয়েও প্রেজেন্ট সিনারিওর উত্তর পেলাম না। না অনির্বাণ, আসলে কি হচ্ছে, গোটা মন্ত্রিসভাতে যারা আছেন তারা অনেক বেশি বিনিয়োগ করতে চাইছেন এখন রাজনীতিতে তাদের সময়, এবং সে কারণে শিল্পহীন রাজ্যে এখানে শিল্পে বিনিয়োগ কি হবে তার চাইতেও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ছেন মন্ত্রীরা দুর্গাপুজোটাকে বিনিয়োগের বিষয়বস্তু হিসেবে দেখতে। ফলে এটাই হচ্ছে দুর্ভাগ্য যে আসলে আমাদের জীবনের যেগুলো ইস্যু, শিক্ষা, কাজ, স্বাস্থ্য, শিল্প, এগুলো হারিয়ে যাচ্ছে এই রাজনীতি দৈর্যতে। এবং যেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে বিষয়টা আরো ইম্পর্টেন্ট, কারণ আমি কখনো শুনিনি, আপনি শুনেছেন কিনা জানি না, যে বিচারপতি এসএসসির ভূমিকায় বিরক্ত হয়ে মামলা ছেড়ে একেবারে গতকাল এই নিয়ে আমরা রীতিমতো অনুষ্ঠানও করেছি। পার্থপ্রতিমবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার প্রতিক্রিয়া শেয়ার করবার জন্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাংবাদিক বৈঠকে জায়গা পেল না, ঠাঁই পেল না রাজ্যের শিক্ষক, শিক্ষিকা বা চাকরি প্রার্থীদের একটি সমস্যাও। নিশ্চিতভাবে হাসছেন তো বটে এই প্রবল দুঃখের মধ্যে কয়েকজন চাকরি প্রার্থী। আর কিছু ভাবছেন কি আমরা জানার চেষ্টা করবো, এই খবরে থাকবো। তবে এই মুহূর্তে অনির্বাণের অগ্নিবাণ শেষ করছি, আপনাদের ফিরিয়ে দিচ্ছি সোজা সুজি স্বর্ণালীর জন্য।